আচ্ছা, আজকে আমাদের যে বিষয়টি ছিল ক্লাসের জন্য সেটি হচ্ছে সমাজবিদ্যা। বিশেষ করে যাদের আর্টসের জন্য এটি আর্টসেরই টপিক। তো সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ। তো চলুন আজকের ক্লাস শুরু করি আমরা। নেক্সট। আচ্ছা, অলরেডি এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা অ্যাপে গেলে এই পাঠগুলো পেয়ে যাবেন। শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্বের একটা ক্লাস হয়ে গেছে, গণিতের একটা হয়ে গেছে, দ্বিতীয় ভাষা ইংলিশের একটা, সবগুলোই ফ্রি ক্লাস, এগুলো হয়ে গেছে। আপনারা প্রতিটা পার্টের ক্লাস রেকর্ড এবং যে মানে নোটস আছে এই তিনটেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এটি এবং আজকের ক্লাসটা আপনারা কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আর পাশাপাশি আমাদের কোর্সেও ভর্তি চলছে, অনেকেই ভর্তি হয়ে গেছেন। তো যারা ভর্তি হতে চান 999 টাকা অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হতে পারবেন। এবং টোটাল কোর্স ফিস হচ্ছে 2999, যেটা আপনারা 3টে ইনস্টলমেন্টে দিতে পারবেন। ঠিক আছে, আর যদি কেউ এককালীন পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা একটু ছাড় পেয়ে যাবেন এককালীন পেমেন্ট করলে টোটালটা। তো সেটা আপনারা নিচে যে ফোন নম্বর দেওয়া আছে 7001739646 অথবা 9564702893, দেখুন এখানে নাম্বার দেওয়া আছে। এখানে দুটো নাম্বার, যে কোনো একটা নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। ঠিক আছে, চলুন আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, কি দেখা যাচ্ছে না? হ্যালো, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা দাঁড়ান, আমি আরেকবার স্টপ প্রেজেন্টেশন করে আবারও শেয়ার করছি। আচ্ছা, কারোরই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছিল তো দিদম। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো কারোর হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হচ্ছে। যার যার প্রবলেম হচ্ছে যে দেখা যাচ্ছে না, আমি আবারও স্ক্রিন অফ করে আবারও শেয়ার করছি। তো যার যার দেখা যাচ্ছে না সে একবার একটু লেফট করে আবার জয়েন করুন। ঠিক আছে, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। যাচ্ছে ম্যাম, দেখা। হুম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ক্লাস শুরু করি আমরা। দেখুন, আজকের যে আমরা টপিকটি পড়ব সেটা হচ্ছে ইতিহাস থেকে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। তো ইতিহাসে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা পড়ার আগে আরো বেশ অনেকগুলো বিষয় আছে। তো সেইগুলো বিষয় নিয়ে আমরা পড়বো না, জাস্ট একটু ধরে নেব আমরা যখন আলোচনা করব। তো আলোচনার প্রেক্ষিতে যে অংশগুলো আমাদের প্রয়োজন হবে সেই অংশগুলো আমরা একটু করে ধরে আলোচনা করে নেব। ঠিক আছে, তো মূলত আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা পড়বো। তো চলে আসি একেবারে হরপ্পা সভ্যতার সময়কাল। সময়কাল হিসাবে আমরা একেবারে লাস্ট মোমেন্ট বা একেবারে শেষ যে সিদ্ধান্তটা পাচ্ছি আমরা সময়কাল হিসাবে, সেটি হচ্ছে 2600 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, এবং এর পিছনে একটা গল্প আছে। তো এটা আমরা একদম হরপ্পা সভ্যতার সময়কাল যে স্লাইডটি আছে ওখানে একেবারে ডিটেলসে আমরা এই ব্যাপারটি জানবো। ঠিক আছে, আচ্ছা, এটি দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা। অবশ্যই হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা। তার কারণ হচ্ছে এখানে আমরা একেবারে সেই ইটের তৈরি বাড়ি থেকে শুরু করে শস্যাগার, বড় বড় স্নানাগার, তারপর জল নিকাশি ব্যবস্থা, যে সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি সমস্ত কিছুই নগর সভ্যতা। এবং বর্তমান আমাদের যে নগর সভ্যতা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই রকম উন্নত নগর সভ্যতার নিদর্শন আমরা সেই সময় পর্বে পাচ্ছি। তো অবশ্যই এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা বা নগর সভ্যতা এবং দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা। এবার আসছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলতে গিয়ে আমরা একটু পিছনে ফিরে যাব। দেখো, ব্রোঞ্জ যুগ তো প্রথমেই আসছে না, শুরুতেই আসছে কি প্রস্তর যুগ। আমরা একেবারে আদিম মানুষের কথা একটু ভাবি। দেখো, যখন মানুষরা একেবারে শুরুতেই কিসের ব্যবহার শিখলো, তারা পাথরের ব্যবহার, বড় বড় পাথরের ব্যবহার, তাই না? যে বড় বড় পাথরের ব্যবহার তারা করত, তারপরে আসছে বড় পাথর থেকে ছোট পাথরের ব্যবহার। তাহলে তারা শিকারের প্রয়োজনে এই কাজগুলো করতো, তাই না? তো প্রাচীন প্রস্তর যুগে আমরা দেখব তারা বড় পাথরের ব্যবহার করে শিকার করছে, তাদের প্রয়োজনীয় কাজকর্ম করছে। মধ্যপ্রস্তর যুগে বা মেসোলিথিক পিরিয়ডে এসে দেখব আমরা
তাদের এই পাথরের ব্যবহার একটু ছোট হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আমরা বড় পাথর ব্যবহার করতে বা বড় পাথর দিয়ে পশুকে মারতে অসুবিধা হচ্ছে তাদের। তো স্বাভাবিকভাবে তারা আস্তে আস্তে প্রয়োজন বুঝলো এবং পাথরের ব্যবহার, তারা ছোট পাথরের ব্যবহার শুরু করলো। নব্যপ্রস্তর যুগে বা নিওলিথিক পিরিয়ডে আমরা এসে দেখব যে এই পাথরগুলোকে তারা সূক্ষ্ম এবং মসৃণ ভাবে ব্যবহার করতে শিখছে। তাহলে দেখো আমরা কি কি যুগ পেলাম? প্রাচীন প্রস্তর, প্রাচীন প্রস্তর যেখানে শুধু বড় পাথরের ব্যবহার। তারপর পাচ্ছি মধ্যপ্রস্তর বা মেসোলিথিক, এখানে আমরা একটু ছোট পাথরের ব্যবহার দেখছি। তারপর আসছে নব্যপ্রস্তর বা নিওলিথিক, এখানে আমরা দেখছি যে সেই ছোট পাথরগুলো তারা সূক্ষ্ম বা মসৃণ করে অস্ত্রের মতো করে ব্যবহার করতে তারা শিখছে। এর পরবর্তীতে আসছে তাম্রপ্রস্তর। কি আসছে? তাম্রপ্রস্তর, অর্থাৎ প্রস্তরের পাশাপাশি তারা তামার ব্যবহারও শিখছে। এই সময় পর্বকে আমরা বলি ইংরেজিতে চ্যালকোলিথিক। ঠিক আছে? আচ্ছা, নামগুলো, ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখবে। পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এটা চ্যালকোলিথিক। ঠিক আছে? তো তাম্রপ্রস্তর যুগে এসে তারা তামার ব্যবহার শিখছে এবং এই তাম্রপ্রস্তর যুগের শেষ পর্যায়ে এসে তারা তামার সাথে টিন মিশিয়ে আরেকটি ধাতুর ব্যবহার করছে, যে ধাতুটির নাম হচ্ছে ব্রোঞ্জ। তাহলে তামার সাথে কিসের মিশেল করছে তারা? টিনের। ঠিক আছে? এই দুটোর মিশেলে তারা ব্রোঞ্জের ব্যবহার শিখছে এবং হরপ্পা সভ্যতা হলো এই সময়ের সভ্যতা। তাহলে দেখো, এর আগে কিন্তু আমরা অনেকটা টাইম পিরিয়ড পেরিয়ে এসেছি, তারপরে আসছে হরপ্পা সভ্যতা। তো সেগুলোও কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন, সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছে নদীমাতৃক সভ্যতা। অবশ্যই যত ধরনের সভ্যতা গড়ে উঠেছে সমস্ত সভ্যতাই কোনো না কোনো নদীর তীরে। আমরা পৃথিবীর যত বড় বড় সভ্যতা দেখব সবগুলি, যেমন মিশর সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছে। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠছে কি? মেসোপটেমিয়া সভ্যতা। তারপরে এই যে টাইবার নদীর তীরে ইতালীয় সভ্যতা। এই যে বড় বড় পৃথিবীর যত বড় বড় সভ্যতা সবই কিন্তু আমরা দেখব কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতাও তার ব্যতিক্রম নয়, এটিও অবশ্যই নদীমাতৃক সভ্যতা। এবং সিন্ধু নদীর তীরে এই সভ্যতা প্রথম আবিষ্কৃত হচ্ছে বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হচ্ছে। পরবর্তীতে অবশ্যই নামকরণ বা বর্তমানে এর নামকরণ হরপ্পা সভ্যতা বলা হয়। আচ্ছা, এই পর্যন্ত যে অংশটা বলা হলো, এই যে প্রাচীন প্রস্তর, নব্যপ্রস্তর বা ব্রোঞ্জ যুগ কিভাবে আসছে, নদীমাতৃক সভ্যতা, এই অংশটুকু একটু বোঝা গেল কিনা বলো, যদি কারোর কোনো প্রবলেম থাকে। বোঝা গেছে, তাই তো? আচ্ছা, আমি যদি একটা দুটো প্রশ্ন ধরি তোমাদেরকে, বলো তো তামার সাথে কি মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হলো? টিন মিশিয়ে। আচ্ছা, প্যালিওলিথিক যুগ বলতে আমরা কোন যুগকে বলবো? প্রাচীন প্রস্তর যুগ। চ্যালকোলিথিক? তাম্রপ্রস্তর যুগ। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি। আচ্ছা, এখানে আরো একটি কথা বলার, এই যে সিন্ধু সভ্যতা, দেখো এই যে সিন্ধু সভ্যতার নামকরণ কিন্তু প্রথম করছেন কে? জন মার্শাল। জন মার্শাল। ঠিক আছে? আচ্ছা, চলে আসি পরের স্লাইডে। সিন্ধু সভ্যতার আবিষ্কারক ও অবস্থান, কে আবিষ্কার করছেন সিন্ধু সভ্যতার এবং এটির অবস্থান কোথায়? সময়কাল বলতে এটি কিন্তু সিন্ধু সভ্যতার আবিষ্কারের সময়কাল, এটি আবিষ্কারের সময়কাল। ঠিক আছে? আবিষ্কারের সময়কাল। আবিষ্কৃত হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। আবিষ্কার করছেন কে? পণ্ডিত দয়ারাম সাহানি। কোন অঞ্চলে আবিষ্কৃত হচ্ছে এটি? পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। কোন একটি নদীর তীরে এটি গড়ে উঠেছিল, তো নদীর নাম কি? ইরাবতী বা রাভি নদীর তীরে এই সভ্যতাটি আবিষ্কৃত হচ্ছে। আর এই সভ্যতা আবিষ্কার করছেন যখন পণ্ডিত দয়ারাম সাহানি, সেই সময়ের ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তদানীন্তন অধিকর্তা ছিলেন জন মার্শাল এবং তিনি এই উদ্ধার কার্যের তত্ত্বাবধায়ক ছিলেন।
ফলত তিনিই এই নামটি করছেন, ইন্দাস সিভিলাইজেশন এই নামটি তিনিই করছেন, অর্থাৎ সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তাহলে সময়কাল পেলাম আমরা 1921। আবিষ্কার করছেন সিন্ধু সভ্যতা পণ্ডিত দয়ারাম সাহানি এবং মন্টগোমারি জেলা অবশ্যই পাঞ্জাবে অবস্থিত। আর নদীর নামটি অবশ্যই করে মনে রাখবে, কারণ আমরা এই আলোচনার পর বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, তো সেখানে এই ইনফরমেশন গুলো প্রয়োজন হবে। নেক্সট চলে আসি, দেখো সিন্ধু সভ্যতার কথা আসলে অবশ্যই প্রথমে হরপ্পা এবং মহেঞ্জোদারোর কথা আসে। তো মহেঞ্জোদারো আমরা ডিটেলসে আজকে যাব না, শুধু হরপ্পা সভ্যতাটাই পড়বো। একটু ইনফরমেশন জেনে নিই। হরপ্পা দয়ারাম সাহানি আবিষ্কার করছেন এবং মহেঞ্জোদারো আবিষ্কার করছেন কে? প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এটি তার পরের বছরই 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হচ্ছে। সিন্ধু নদীর পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলার এই মহেঞ্জোদারো শহরটির সন্ধান পাওয়া যাচ্ছে। যে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো অবশ্যই মনে রাখবে, মহেঞ্জোদারো যে শব্দটির অর্থ মৃতের স্তূপ। ঠিক আছে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট চলে আসছে জন মার্সালি প্রথম ব্যক্তি যিনি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামটি রাখছেন, অর্থাৎ সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতার প্রথম নামকরণ করছেন তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগীয় অধিকর্তা জন মার্সাল। ঠিক আছে, আচ্ছা, এর আগে আলেকজান্ডার কানিংহাম 1875 সালে, দেখো এটা কিন্তু 1921 সালের ঘটনা যখন জন মার্সাল এই নামকরণ করছেন, আর 1825 সালে মানে এর অনেকটা টাইম আগে হরপ্পার একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন কে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আলেকজান্ডার কানিংহাম। ইনি বহু বছর আগে আলেকজান্ডার কানিংহাম একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন। নেক্সট চলে আসি হরপ্পা বা সিন্ধু সভ্যতার সময়কাল। এবারে এই সময়কাল নিয়ে আমরা একটু ডিটেলসে জানব। দেখো সময়কাল আমরা প্রথমেই পেয়েছিলাম 2600 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, তাই তো? কিন্তু এই সময়কাল নিয়ে অনেক মতভেদ আছে। এই যে সময়কালটা এসছে এটা অনেক পরবর্তীতে এসছে, কিন্তু এর আগে অনেক মতভেদ আসছে। কেউ কেউ বলছেন যে আর্য সভ্যতা হচ্ছে সব থেকে প্রাচীন সভ্যতা প্রথমে, তারপরে আসছে কি যে নিদর্শন পাওয়া যাচ্ছে সেই নিদর্শনের প্রেক্ষিতে বলা যাচ্ছে যে আর্যরা এসেছিল ভারতে মোটামুটি খ্রিস্ট জন্মের 2000 বছর আগে। ঠিক আছে, কিন্তু হরপ্পা সভ্যতার যে নিদর্শন পাওয়া যাচ্ছে তা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে প্রায় 2500 থেকে 3000 বছর আগের সময়কাল, বা 2500 থেকে 3000 বছর পূর্বের সভ্যতা হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আর্যরা আসার অনেক আগেই এই সভ্যতা ভারতে ছিল এবং এটি ভারতীয় সভ্যতা এটি, তাই তো? কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই সময়কালেরও খণ্ডন করা হচ্ছে এবং কার্বন 14 ডেটিং, রেডিও কার্বন 14 এই পরীক্ষার সাহায্যে নির্ধারণ করা হচ্ছে হরপ্পা সভ্যতার কালসীমা, যেখানে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে খ্রিস্টপূর্ব 2600 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালের মধ্যে হরপ্পার সময়কাল। ঠিক আছে, এতগুলো গল্প বলার একটাই অর্থ, যাতে এই সময়কালটার পিছনের গল্পটা মনে রেখে সময়কালটা মনে থাকে। এবং অবশ্যই এই পরীক্ষাটির নাম, কোন পরীক্ষার সাহায্যে হরপ্পা সভ্যতার কালসীমা নির্ণয় করা গেছে। ঠিক আছে, আগের যে গল্পটুকু বললাম এগুলোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র জেনে রাখার জন্য, আর এই অংশটা আমাদের মনে রাখার জন্য পরীক্ষার। ঠিক আছে, তাহলে পরীক্ষাটির নাম রেডিও কার্বন 14 ডেটিং। এই পরীক্ষার সাহায্যে হরপ্পা সভ্যতার কালসীমা নির্ণয় করা হয়েছে, সময়কাল 2600 থেকে 1750। নেক্সট চলে আসি, দেখো হরপ্পা সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, অনেক স্থান। দেখো একটা নগর কেন্দ্রিক সভ্যতা, এখানে বহু ছোট ছোট নগর গড়ে উঠেছিল এবং এই যে নগরগুলি বা স্থানগুলি বিভিন্ন নদীর তীরবর্তী বা নিকটবর্তী স্থানে গড়ে উঠেছিল। তো সেই স্থানগুলির নাম আমরা পড়ব এবং সেই স্থানগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল সেগুলো আমরা দেখব। তো এখানে অনেকগুলি নাম আমি দিয়েছি, 4টা, অবশ্যই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেব। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু একটু বলি আমি। হরপ্পা হচ্ছে ইরাবতী বা রাভি নদীর তীরে। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে। মান্দা হচ্ছে চন্দ্রভাগা নদীর তীরে।
কালীবঙ্গান হচ্ছে ঘরঘরা নদীর তীরে। যেগুলো দাগ দেওয়া আছে এগুলো অবশ্যই করে পড়বে, বাদ বাকিগুলো যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, কিন্তু এগুলো অবশ্যই পড়বে। আচ্ছা, এই কোট দিঘি এটাও মনে রাখবে, কোট দিঘি সিন্ধু নদীর তীরে। নেক্সট আসছে রোপার, রোপার শতদ্রু নদীর তীরে। এইগুলো অবশ্যই করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে কি কি আসছে দেখো, হরপ্পা রাভি নদীর তীরে, মহেঞ্জোদারো কোট দিঘি এই দুটি সিন্ধু নদীর তীরে, মান্দা হচ্ছে চন্দ্রভাগা, কালীবঙ্গান হচ্ছে ঘরঘরা, রোপার হচ্ছে শতদ্রু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছি, এই যে যতগুলো অঞ্চলের নাম আমরা পেলাম, যেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব বলেছি, এবং যেগুলো মনে না রাখলেও চলবে, এই অংশগুলো এই টোটাল মিলিয়ে জায়গাগুলি ঠিক এমন পরিস্থিতি ছিল, ধরো এইরকম ভাবে ছিল জায়গাগুলি, ঠিক আছে? মোটামুটি বোঝা যাচ্ছে যে ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। ধরো এইরকম একটা ভাবে জায়গাগুলি বিস্তৃত ছিল, এবং যার আকৃতি দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আকৃতি, ঠিক আছে? তো পুরো এলাকাটি, সরি, পুরো এলাকাটি একটি ত্রিভুজের মতো, ঠিক আছে? এবং এর আয়তন, এই অংশটি, এই ত্রিভুজের মতো আয়তন এই অংশটির ক্ষেত্রফল 13 লক্ষ বর্গ কিলোমিটার। 13 লক্ষ বর্গ কিলোমিটার, প্রায়, অবশ্যই প্রায়, একেবারে পুরোপুরি নয়, প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। এবং হরপ্পা থেকে মহেঞ্জোদারোর দূরত্ব, সিন্ধু সভ্যতার দুটি উল্লেখযোগ্য অঞ্চল হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো, এবং এই দুটির দূরত্ব হচ্ছে 483 কিলোমিটার। হরপ্পা ও মহেঞ্জোদারোর দূরত্ব 483 কিলোমিটার, অবশ্যই সংখ্যাটি মনে রাখবে। এবং ত্রিভুজের মতো আকৃতি, এই অংশটি মনে রাখতে হবে, এবং 13 লক্ষ বর্গ কিলোমিটার যে এই ত্রিভুজের মতো আকৃতির আয়তন, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট চলে আসছি মূল কেন্দ্র হরপ্পা সভ্যতার। দেখো, এই অংশটাতে আমাদের অনেকটা জিনিস পড়তে হবে। প্রথমে চলে আসছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এই মূল কেন্দ্রে কি কি আমরা পাচ্ছি? প্রথমত আমরা একটা স্নানাগার পাচ্ছি, যদি কেউ নোট ডাউন করে নিতে চাও নোট ডাউন করে নিতে পারো। মহেঞ্জোদারোতে আমরা স্নানাগার পাচ্ছি, যার আয়তন 180 দৈর্ঘ্য এবং 108 প্রস্থ, ঠিক আছে? এছাড়া কি পাচ্ছি? এছাড়া আমরা একটি জলাশয় পাচ্ছি, অনেক বড় জলাশয়, জলাশয় পাচ্ছি। জলাশয়টির আয়তন প্রায় 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর, ঠিক আছে? এছাড়াও একটি উল্লেখযোগ্য জিনিস আমরা পাচ্ছি মহেঞ্জোদারোতে, বলতে পারবে কেউ? যেটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করা হয়েছে, কেন্দ্রীয় শস্যাগার। এর পাশাপাশি আমরা একটি শস্যাগার পাচ্ছি, শস্যাগার পাচ্ছি, যার আয়তন 9000 বর্গফুট, 9000 বর্গফুট, এবং এটিকে ডক্টর এল ব্যাসাম, ডক্টর এল ব্যাসাম এটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করা হয়েছে। যারা আমাদের কোর্সে আছো তোমরা দেখেছো নিশ্চয়ই যে নোটসে এই সমস্ত ইনফরমেশন গুলি দেওয়া আছে। তো এখানে স্লাইডের মধ্যে তো দেখো একটা পেজে তো এতগুলো জিনিস তোলা সম্ভব নয়, তো আমি সেই জন্য অল্প বিস্তর করে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, মহেঞ্জোদারোতে আমরা এই নিদর্শনগুলি পাচ্ছি। মুছে দিলাম, নেক্সট দেখে নিই। দেখো, এবার দেখবো হরপ্পাতে কি কি নিদর্শন পাচ্ছি। আচ্ছা, মহেঞ্জোদারোতে এছাড়াও আমরা আরো টুকরো টুকরো বেশ কিছু নিদর্শন পাচ্ছি, যেগুলো একটু বলে দিচ্ছি। যেমন পশুপতি মহাদেবের শিল পাচ্ছি, এছাড়া
নৃত্যরতা নারীর ব্রোঞ্জের মূর্তি পাচ্ছি, প্রায় ১৫০০ মতো শিলমোহর পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে। এছাড়া সুতি বস্ত্র পাওয়া যাচ্ছে, একটা পাথরের দাড়িযুক্ত একটা মানুষের মূর্তি পাওয়া যাচ্ছে, এরকম টুকরো টুকরো আরো অনেক জিনিস পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, নেক্সট চলে আসছি হরপ্পা। হরপ্পাতে কি কি পাচ্ছি? হরপ্পাতে শস্য ভান্ডার পাচ্ছি। কয়টি? ৬টি। ৬টি শস্য ভান্ডার পাওয়া যাচ্ছে। একটি কবরস্থান পাওয়া যাচ্ছে। কবরস্থান পাওয়া যাচ্ছে, যে কবরস্থানটির নাম হচ্ছে এইচ। ঠিক আছে, বিদেশিদের একটি সমাধি এটি। এছাড়াও আরো একটি কবরস্থান পাওয়া যাচ্ছে যার নাম R37, মানে নামকরণগুলো অবশ্যই পরে হয়েছে। R37। এছাড়া গোরস্থান পাওয়া যাচ্ছে, পাথরের নৃত্যরত নটরাজ মূর্তি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে নটরাজ মূর্তি পাওয়া যাচ্ছে। এছাড়া ৯০০ শিলমোহর পাচ্ছি আমরা এখানে। ৯০০ শিলমোহর হরপ্পাতে। এছাড়াও একটি ধুতি পরিহিত ব্যক্তির নিদর্শনও পাওয়া যাচ্ছে। তাহলে হরপ্পাতে কি কি পাচ্ছি? শস্য ভান্ডার পাচ্ছি ৬টি, কবরস্থানের ২টি নাম্বার পাচ্ছি, একটা এইচ আর একটা হলো R37, নটরাজ মূর্তি পাওয়া যাচ্ছে এবং ৯০০টি শিলমোহর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট চলে আসি লোথাল। লোথাল লোথাল এখানে ডক্টর S.R. রাও বলছেন যে এটি প্রাচীন বসতির ধ্বংসাবশেষ এখানে আবিষ্কার করছেন। ডক্টর S.R. রাও ইনি এই অঞ্চলের, এই লোথাল অঞ্চলের প্রাচীন বসতির ধ্বংসাবশেষ আবিষ্কার করছেন। কে আবিষ্কার করছেন? ঠিক আছে, নামটাও মনে রাখবে। ধ্বংসাবশেষ আবিষ্কার করছেন ডক্টর S.R. রাও। এছাড়া এই লোথাল হচ্ছে সেই সময়ের বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর এবং পোতাশ্রয়, এই হিসাবেই কিন্তু লোথাল বিখ্যাত। তাহলে কি হিসাবে মনে রাখবে? লোথাল বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর ও পোতাশ্রয়। ঠিক আছে, এই হিসাবেই কিন্তু লোথাল উল্লেখযোগ্য। এছাড়া আমরা কিছু কিছু নিদর্শন এখানে পাচ্ছি, যেমন চালের ভুসির নিদর্শন পাওয়া যাচ্ছে, তুলাদণ্ড পাওয়া যাচ্ছে, টেরাকোটার ঘোড়া চিত্র পাওয়া যাচ্ছে, মানে টেরাকোটা বলতে মাটির, পোড়া মাটির জিনিস। ঠিক আছে, তারপরে কম্পাসের মতো কিছু একটা দিক নির্ণায়ক যন্ত্র পাওয়া যাচ্ছে। যেহেতু কৃত্রিম বন্দর এবং পোতাশ্রয়, তো সমুদ্রে চলাচল করতে গেলে তো একটা দিক নির্ণায়ক যন্ত্রের প্রয়োজন হয়, তো সেই রকমই একটা কম্পাসের মতো দিক নির্ণায়ক যন্ত্র পাওয়া যাচ্ছে। যুগ্ম সমাধি পাওয়া যাচ্ছে। যুগ্ম সমাধি অর্থাৎ দুইজন ব্যক্তির সমাধি একসাথে, যুগ্ম সমাধি পাচ্ছি। কিছু শিলমোহরও পাওয়া যাচ্ছে, যে শিলমোহরগুলি বলা হচ্ছে যে পারস্য উপসাগরের শিলমোহর। ঠিক আছে, তো এইগুলো আমরা লোথালে পাচ্ছি। নেক্সট চলে আসছি সুরকাটোডা। মুছে দিলাম। নেক্সট চলে আসছি সুরকাটোডা। আচ্ছা, যদি কারো লেখা না হয়ে থাকে সে বলবে, আমি আরেকটু টাইম রেখে দেবো। ঠিক আছে, সুরকাটোডা এখানে আমরা মূলত ঘোড়ার অস্থি পাচ্ছি এবং মালা তৈরির কারখানা পাচ্ছি। ঘোড়ার অস্থির নিদর্শন পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানকার মানুষ ঘোড়ার ব্যবহার করত, আর মালা তৈরির কারখানা। ঠিক আছে, নেক্সট চলে আসছে ঢোলাভিরা। ঢোলাভিরাতে কি পাচ্ছি আমরা? আধুনিক জল সরবরাহ পদ্ধতি। ঢোলাভিরাতে পাচ্ছি আধুনিক, আমরা হরপ্পা মহেঞ্জোদারোতেও পাচ্ছি, কিন্তু ঢোলাভিরাতেও আমরা পাচ্ছি আধুনিক জল সরবরাহ পদ্ধতি। অর্থাৎ জলকে কিভাবে ব্যবহার করতে হবে, ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু এই ঢোলাভিরাতে দেখা যাচ্ছে। এছাড়াও আমরা এই শহরটির ৩টি অংশে দেখতে, মানে যখন আবিষ্কার করা হচ্ছে তখন দেখা যাচ্ছে শহরটি ৩টি অংশে বিভক্ত ছিল। ঠিক আছে, কোনো একটি কারণবশত ৩টি অংশে বিভক্ত ছিল এই শহরটি।
তো সেটাও মনে রাখতে পারো ইনফরমেশনটি, যদি পরীক্ষার ক্ষেত্রে আসে যে নিম্নলিখিত 4টি অঞ্চলের ধরো নাম দিয়ে দেওয়া হলো, যে এর মধ্যে কোন শহরটি 3টি অংশে বিভক্ত ছিল। ধোলাভিরা বা ধোলাভিরা, ধও হতে পারে, ধও হতে পারে নাম। ঠিক আছে, আবারও এখানে লিখে দিচ্ছি, ধোলাভিরা বা ধোলাভিরা। ঠিক আছে, নেক্সট চলে আসি, মুছে দিলাম, রংপুর। রংপুরে মূলত চালের ভুসির কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে, চালের ভুসি। ঠিক আছে, চালের ভুসির নিদর্শন পাচ্ছি। আমরি, এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি শিলমোহর। শিলমোহর তো পাওয়া যাচ্ছে, সেই শিলমোহরে আমরা শিলমোহরে গন্ডারের ছবি পাচ্ছি, শিলমোহরে গন্ডারের ছবি পাচ্ছি। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য জিনিস পাচ্ছি, যেটি হলো কৃষ্ণসার হরিণের কঙ্কাল। কৃষ্ণসার হরিণের কঙ্কাল পাওয়া গিয়েছে। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে শিলমোহরে গন্ডারের ছবি এবং কৃষ্ণসার হরিণের কঙ্কাল পাওয়া যাচ্ছে। নেক্সট চলে আসছি কালীবঙ্গান, মুছে দিলাম কালীবঙ্গান। ঠিক আছে, কালীবঙ্গানে উটের হাড় পাওয়া যাচ্ছে, উটের হাড়। নেক্সট চানহুদারো, চানহুদারোতে কি পাচ্ছি, পুঁথির মালার শিল্প নিদর্শন পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানকার মানুষরা পুঁথির মালার শিল্প বা পুঁথির মালা তৈরি করতো, এবং এই অঞ্চলটি যে পুঁথির মালার শিল্পের জন্য বিখ্যাত ছিল তারও নিদর্শন পাওয়া যাচ্ছে। তাহলে চানহুদারো অঞ্চলটি পুঁথির মালা শিল্পের জন্য বিখ্যাত ছিল, শিল্পের জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, এছাড়াও আমরা এখানে বেশ কিছু নিদর্শন পাচ্ছি, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পাত্র পাওয়া যাচ্ছে, সম্ভবত অনুমান করা হচ্ছে যে এটি দোয়াত হতে পারে। ঠিক আছে, এছাড়াও যে যখন কুকুর বিড়ালকে তাড়া করে, ঠিক সেই রকম পায়ের কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে, যে বিড়াল দৌড়াচ্ছে সামনে, কুকুর তাড়া করছে, এরকম কিছু পায়ের নিদর্শনও আমরা পাচ্ছি এই চানহুদারোতে। ঠিক আছে, এবং এই অঞ্চলে কিন্তু কোনো নগর দুর্গ ছিল না। নগর দুর্গ যেটাকে বলা হয় সিটাডেল, সিটাডেল নামটা মনে রাখবে, প্রয়োজন হতে পারে। সিটাডেল, সিটাডেল বা নগর দুর্গ চানহুদারোতে ছিল না। ঠিক আছে, আর এখানকার ধ্বংসাবশেষ আবিষ্কার করছেন পণ্ডিত ননীগোপাল মজুমদার। চানহুদারো আবিষ্কার করছেন, আবিষ্কারকর্তাকে ননীগোপাল মজুমদার। তাহলে দেখো আমরা অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট চলে আসছি, মুছে দিলাম। নেক্সট চলে আসছি রূপার। রূপার, রূপারে একটি উল্লেখযোগ্য জিনিস পাওয়া যাচ্ছে, যেটি হলো সমাধি ক্ষেত্রে, যে সমাধি, মানুষের সমাধির নিদর্শন তো আমরা এর আগেও পেয়েছি। তো সমাধি ক্ষেত্রে মানুষ তো থাকছেই, পাশাপাশি একটি কুকুরকেও সমাহিত করা হয়েছে, মানুষের পাশে কুকুর সমাহিত, এই রকম সমাধি বেশ অনেকগুলি সমাধি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানুষের সাথে কুকুর সমাহিত আছে। আর লাস্ট আসছে কোটদিজি। এই কোটদিজিতে এখানে মাটির রঙিন চাকা এবং 5টি দেবমূর্তি পাওয়া গেছে। মাটির রঙিন চাকা, অর্থাৎ এর নিদর্শন এই হিসাবে বোঝা যাচ্ছে যে সেই সময় মানুষরা কিন্তু পাত্রে রং করত। রঙিন চাকা এবং 5টি দেবমূর্তি পাওয়া যাচ্ছে। এবং যে নিদর্শন পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই শহরটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল, বা আগুনে ভস্মীভূত হয়ে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতার আমরা অনেকগুলি মূল কেন্দ্র পেলাম, এবং সেই কেন্দ্রগুলি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশনও আমরা জেনে নিলাম।
নেক্সট চলে যাই হরপ্পা সভ্যতার জীবিকা। এই অঞ্চলের মানুষরা তো কিছু কাজ তো করতো, তারা কি হিসাবে জীবিকা নির্বাহ করত? তাদের মূলত প্রধান জীবিকা ছিল কৃষি। দেখো, নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু তাদের জীবিকা কৃষি। কিন্তু এছাড়াও তারা শিল্প, ব্যবসা বাণিজ্য, পশুপালন এগুলো করত। সরি, আচ্ছা। সিন্ধুবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজের মধ্যে ধানের কথা, মানে সরি, সিন্ধুবাসীদের প্রধান জীবিকা ছিল এই যে শিল্প, ব্যবসা বাণিজ্য, পশুপালন, কিন্তু তারা যে কৃষিকাজ করত তার মধ্যে ধানের কথা জানা যায় না। তারা এই যে চাষগুলি, গম, যব, কার্পাস, এইগুলোর নিদর্শন পাওয়া গেছে যে তারা এই সমস্ত চাষ করত, কিন্তু তারা যে ধানের চাষ করতো কিনা সেরকম কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না। এছাড়াও কারিগর শ্রেণীর মধ্যে কর্মকার ছিল, কুম্ভকার ছিল, তারপর স্বর্ণকার ছিল, অর্থাৎ তামা, সোনা, ব্রোঞ্জ ইত্যাদির ব্যবহার তারা কিন্তু জানতো। কিন্তু লোহার ব্যবহার তখনও শুরু হয়নি, এটা কিন্তু মনে রাখবে, লোহার ব্যবহার শুরু হয়নি। এছাড়া স্থলপথে ও জলপথে তাদের ব্যবসা বাণিজ্য চলতো। স্থলপথে মূলত আভ্যন্তরীণ যে ব্যবসাগুলি সেগুলি হতো, এবং জলপথে বেশ কিছু অঞ্চলের নাম দেখো আমি এখানে লিখে দিচ্ছি: কুমেরু, আক্কাদ, ব্যাবিলন, এই সমস্ত অঞ্চলগুলির সাথে, এই সমস্ত দেশগুলির সাথে জলপথে ব্যবসা বাণিজ্য চলতো হরপ্পা সভ্যতার সময়কালে। তাহলে কি পরিমাণ উন্নত সভ্যতা ছিল তাদের এই জীবিকা, তাদের যে নগর কেন্দ্রিক যে সভ্যতা এবং তাদের সভ্যতার যে বিভিন্ন নিদর্শন, এই সমস্ত থেকে আমরা কিন্তু বুঝতে পারছি। এবং সেই সময়ে আমরা হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য স্থানগুলিতে কম্পাসের মতো কোনো জিনিসের নিদর্শনও আমরা কিন্তু পাচ্ছি। তাহলে কতটা উন্নত সভ্যতা ছিল। নেক্সট চলে আসছি সিন্ধুলিপি। হরপ্পা সভ্যতার যে লিপি পাওয়া গেছে এটা তো আমরা জানি প্রত্যেকেই, সিন্ধু লিপি যে লিপিটিকে বলা হচ্ছে। কে কি বলছেন এই লিপি সম্পর্কে? ওয়াডেল বলছেন যে এটি একটি সুমেরীয় হস্তলিপি। হান্টার বলছেন এটি মিশরীয় হস্তলিপি। প্রাণনাথ বলছেন যে এটি সংস্কৃত, বা এর যে মূল লিপি সেটি সংস্কৃত ভাষায় রচিত। কিন্তু পরবর্তীতে এই সমস্ত মত খণ্ডন করে পরবর্তীতে ডক্টর এস.আর. রাও বহু গবেষণার পর প্রায় 900টি মতো শিলমোহর পাঠোদ্ধারে সক্ষম হয়েছেন। ঠিক আছে, এই সিন্ধুলিপির পাঠোদ্ধার করা হয়েছে। তাহলে সিন্ধুলিপির পাঠোদ্ধার হয়ে গেছে, এবং পাঠোদ্ধার করেছেন কে? ডক্টর এস.আর. রাও। এনার নামটি অবশ্যই করে মনে রাখবে। এবং প্রায় 900টি শিলমোহর পাঠোদ্ধার করেছেন। নেক্সট চলে আসছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতা যে নগর কেন্দ্রিক সভ্যতা, এবং এই সভ্যতা যে একটি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা, শুধু নগর কেন্দ্রিক বলা ভুল হবে, উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা, তা আমরা জেনেছি। তো এখানে এর নগর পরিকল্পনা কেমন ছিল সেটা আমরা একটু জানবো। দেখো, মূলত উল্লেখযোগ্য স্থান তার রংপুর, কোটদিজি, কালীবঙ্গান, রোপাট, লোথাল, এই সমস্ত জায়গাগুলি মিলিয়ে প্রায় 250টি। আচ্ছা, কারণ মাইক্রোফোনটা অন আছে, প্রয়োজন না হলে একটু অফ করে দাও। প্রয়োজন না হলে একটু মাইক্রোফোনটা যার অন আছে একটু অফ করে দাও। আচ্ছা, এই যে অঞ্চলগুলি, এই অঞ্চলগুলি ধরে প্রায় 250টি মতো জায়গায় আমরা উন্নত নগর সভ্যতার বা উন্নত নগর জীবনের নিদর্শন পাচ্ছি। যেমন রাস্তাঘাট, হরপ্পা সভ্যতার রাস্তাঘাট কেমন ছিল? দেখা যাচ্ছে প্রায় 9 ফুট থেকে 34 ফুট চওড়া রাস্তা। মানে কতটা চওড়া রাস্তা? 9 ফুট থেকে প্রায় 34 ফুট চওড়া রাস্তা সেই সময় ব্যবহার করা হতো। নেক্সট আসছে দুর্গ। যে দুর্গগুলি কাঁচা ইটের তৈরি, এবং তার দেওয়ালগুলি দেখা যাচ্ছে প্রায় 13 মিটার চওড়া। 13 মিটার চওড়া এবং ইটের দেওয়াল। ঠিক আছে, তো অবশ্যই
একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতার নিদর্শন। জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে তো বলার কিছুই নেই, যে এখানের যে জল নিষ্কাশন ব্যবস্থা, শুধুমাত্র যে জল ব্যবহার মানে ড্রেনেজ সিস্টেম হরপ্পা সভ্যতার, সেটা এতটাই উন্নত ছিল যে শৌচাগারে ব্যবহৃত জল থেকে শুরু করে বৃষ্টির জল, সমস্ত জল বড় রাস্তার বড় নর্দমার নিচ দিয়ে নিষ্কাশনের খুব সুন্দর ব্যবস্থা আমরা দেখতে পাই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায়। শস্যাগারের নিদর্শনও আমরা পাচ্ছি, যেখানে মহেঞ্জোদারো স্নানাগারের পাশে একটি বিশাল শস্যাগার, কেন্দ্রীয় শস্যাগার পাওয়া যাচ্ছে, যে শস্যাগারটির আয়তন প্রায় 159 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ 135 ফুট প্রস্থ। তাহলে দৈর্ঘ্যে ও প্রস্থে শস্যাগারটির আয়তন ছিল প্রায় 169 ইন্টু 135 ফুট। এছাড়া একটি সভাগৃহ পাওয়া যাচ্ছে, যেটি একটি বিশাল বড় আকৃতির সভাগৃহ। কেউ কেউ এটিকে পরবর্তীকালে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করছেন, যে হয়তো এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। নেক্সট হচ্ছে স্নানাগারের নিদর্শন। তো আমরা পাচ্ছি যে স্নানাগার আয়তন ছিল 180 ইন্টু 108 ফুট। 180, সরি ইংলিশ বাংলা সব একসাথে হয়ে গেছে, 180 ইন্টু 108 ফুট, ঠিক আছে। এবং দেখা যায় যে এই সময়ে এই যে জলাধার, এখানে জল গরম ঠান্ডা ইত্যাদি এই সমস্ত করারও ব্যবস্থা ছিল। এছাড়া উন্নত নির্মাণ কৌশল, অর্থাৎ তার শুধুমাত্র রাস্তাঘাট বা নগর যে বাড়িঘর তাই নয়, পয় প্রণালী, ডাস্টবিন সমস্ত কিছুই এতটাই উন্নত মানের ছিল, যা থেকে অনুমান করা যায় যে এটি অবশ্যই একটি নগরকেন্দ্রিক সভ্যতা, এবং এর পৌর শাসন ব্যবস্থাও খুব উন্নত মানের ছিল। অর্থাৎ পৌর শাসন উন্নত না হলে, পৌর শাসন কোথাকার বলা হয় নগরের, তো পৌর শাসন উন্নত না হলে তো এত সুন্দর সিস্টেম থাকে না। তো এই সুন্দর সিস্টেম অবশ্যই তার পৌর শাসনের উন্নতিরও নিদর্শন। নেক্সট চলে আসছি হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ সমূহ। হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল, কেন ধ্বংস হয়েছে? দেখো, হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়েছে সেই নিয়ে কেউ সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কিন্তু বিভিন্ন গবেষক বা প্রত্নতাত্ত্বিক বিভিন্ন অনুমান করছেন। কেউ বলছেন যে ভূপ্রকৃতি বা জলবায়ুর পরিবর্তন, কেউ কেউ বলছেন কি, বলছে যে প্রথম দিকে এই সিন্ধু অঞ্চল বা সিন্ধু সভ্যতার এই অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতো এবং এলাকাটি কিছুটা জঙ্গলাকীর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে খরার সৃষ্টি হচ্ছে, এবং ফলত আস্তে আস্তে এটা জনশূন্য হয়ে যাচ্ছে এবং মরুভূমিতে পরিণত হচ্ছে বা সভ্যতার ধ্বংস হচ্ছে। তাহলে এটা বাদ যাচ্ছে, মানে সরি, এটা এই একটা কারণ পাওয়া যাচ্ছে। নেক্সট চলে আসছে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন। সিন্ধু নদ শুধু নয়, তার সংলগ্ন যে আর যে নদীগুলি ছিল সেই নদীগুলির গতিপথ পরিবর্তন, এবং এই গতিপথ পরিবর্তনের ফলে তাদের জলের কষ্ট এবং খরা, এটিও কেউ কেউ অনুমান করছেন যে জলের বা নদীর গতিপথ পরিবর্তনের ফলেও জলাভাব এবং শুষ্কতার কারণে এটি ধ্বংস হচ্ছে এই সভ্যতা। কেউ কেউ বলছেন ভূমিকম্পের ফলে ধ্বংস হচ্ছে, কেউ বলছেন যে এই যে শুধুমাত্র সিন্ধু নদ নয়, এর পাশাপাশি আরো যে অনেক নদী ছিল, এই সমস্ত নদীর অত্যাধিক জলচাপের কারণে বন্যার সৃষ্টি হয়ে এই সভ্যতা ধ্বংস হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে বৃক্ষচ্ছেদন। দেখো, যখন ইটের বাড়িঘর তৈরি করা হচ্ছে, আমরা পোড়ামাটির নিদর্শনও পাচ্ছি, তো যে মাটি পোড়ানোর জন্য বা ইট পোড়ানোর জন্য প্রচুর বৃক্ষচ্ছেদন করা হচ্ছে। পোড়ানোর জন্য তো গাছের প্রয়োজন, তো এই বৃক্ষচ্ছেদনও হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ বলে কেউ কেউ নির্দেশ করছেন। আবার কেউ বলছেন যে আর্য আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার পতন হয়েছিল। তাহলে এতগুলো কারণ আমরা অবশ্যই সম্ভাব্য কারণ, কারণ কোনোটিতেই সঠিকভাবে সিদ্ধান্তে পৌঁছানো যায় না, তবে মোটামুটি অনুমান করা হয় কিছুটা খরা বা বন্যা এই দুটোর মধ্যে কোনো একটা হয়তো বা হতে পারে। তবে এই সব কারণগুলি সম্ভাব্য কারণ, কারণ কোনোটাই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
আচ্ছা, এবার আমরা এই পর্যন্ত হলো আমাদের হরপ্পা সভ্যতার মোটামুটি একটা আলোচনা। এবার আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি, চলো। আচ্ছা, প্রশ্ন উত্তর আলোচনার আগে এখানে একটু বলছি যে যারা কোর্সে এনরোল করতে চাইছো তারা আমাদের এই যে ফোন নম্বর দেওয়া আছে দেখো 7001739646, অথবা এই ফোন নম্বরটি যে কোনো ফোন নম্বরে তোমরা কল করে নিতে পারো। কল করে তোমরা এই 999 দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। টোটাল কোর্স ফিস হচ্ছে 2999, যেটা তোমরা 3টে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। আর যদি কেউ এককালীন পেমেন্ট করো সেক্ষেত্রে তোমরা একটু ছাড় পেয়ে যাবে। তো যাই হোক, যে যে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও। আর এই সমস্ত নোটস বা যা কিছু সমস্তই দেখো, আমি পড়ানোর পাশাপাশি বেশ কিছু ডিটেলসও আলোচনা করছি। এই সমস্ত ডিটেলস আমাদের নোটসে তোমরা একেবারে ইন ডিটেলস পেয়ে যাবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ বলছি ম্যাডাম, ওই যে তথ্যগুলো দিলেন না, পতনের যে তথ্যগুলো, হ্যাঁ, ওখানটায় যদি বলেন যে ওই কোন তথ্যটা কোন ঐতিহাসিক বলেছিল, এটা কি সুবিধা হতো? কোন তত্ত্বগুলো একটু বলুন। যে জবানবন্ধন, ওই যে বন্যা তত্ত্ব, এই যে বন্যা তত্ত্ব, এই যে কথাটা বলেছিল কোন ঐতিহাসিক, বা বৃক্ষচ্ছেদনের জন্য হরপ্পা সভ্যতার পতন ঘটছিল, এই যে তত্ত্বগুলো, এর যে একটা ঐতিহাসিক মত দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দু একটা বলে দিচ্ছি। বুঝতে পেরেছি। আমি দু একটা একটু বলে দিচ্ছি। যেমন ভূপ্রকৃতি বা জলবায়ু পরিবর্তন, এই তত্ত্ব সম্পর্কে বলছেন মার্টিমার হুইলার। ঠিক আছে, মার্টিমার হুইলার। নেক্সট, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন সম্পর্কে অনেকেই বলছেন, তো সেরকম ভাবে কোনো নাম পাওয়া যাচ্ছে না। বন্যা তত্ত্ব সম্পর্কে অনেকেই মত পোষণ করছেন, যেমন দেখো রাইকস ডেলস সাহানি, অর্থাৎ দয়রাম সাহানি, ঠিক আছে, S.R. রাও, এরা বন্যা তত্ত্ব সম্পর্কে মত পোষণ করছেন। ঠিক আছে, তো এই দুটো মনে রাখলেই হবে। আরগুলো সেই রকম ভাবে কোনো উল্লেখ নেই। এই যে ভূপ্রকৃতি বা জলবায়ু তত্ত্ব সম্পর্কে এই মার্টিমার হুইলার ছাড়াও কেউ কেউ বলছেন, যেমন ফেয়ার সার্ভিস বা ডাইসন, এরাও অনেকে এই মানে তত্ত্বের প্রতি কিছুটা মত পোষণ করছেন। ঠিক আছে, তো এই দুটো মনে রাখো, এগুলোই হবে, আরগুলোর খুব একটা প্রয়োজন হবে না। আচ্ছা, নেক্সট চলে আসছি প্রশ্ন উত্তর আলোচনায়, চলো। আচ্ছা বলো দেখি, রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী সিন্ধু সভ্যতার যে কালসীমা নির্ণয় করা হয়েছে? যার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ বলো। 2300 থেকে 1750। আচ্ছা, প্রত্যেকে কি তাই বলছো উত্তর? অপশন বি মনে হচ্ছে ম্যাম। অপশন সি, 2300 থেকে 1750। কারণ আমরা একটু আলোচনা করেছিলাম, দেখো আমি পুরানো স্লাইড গুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এইখানে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? 2600 থেকে 1750 বা 2500 থেকে, হ্যাঁ, এই যে সময়কালটি, এই সময়কাল। ঠিক আছে, এবং এর পিছনে একটা গল্পও বলেছিলাম যে আর্যরা ভারতে আসছে কোন সময়। কেউ বলছেন যে আর্য সভ্যতা প্রাচীন সভ্যতা, এবং তার পরিপ্রেক্ষিতে কি মত উঠে আসছে, কিভাবে খণ্ডন হয়ে এই টাইমটা আসছে, টাইম পিরিয়ডটা, সেটাও বলেছিলাম। ঠিক আছে, মোটামুটি 2600 থেকে 1750। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার কোন ধাতুর নিদর্শন সব থেকে বেশি পাওয়া যাচ্ছে? তামা। সি। আরেকটু ভাবো। ব্রোঞ্জ। ব্রোঞ্জ, ব্রোঞ্জের নিদর্শন। দেখো, যদি সরাসরি প্রশ্ন আসে, এখানে একটা কথা বলি তোমাদের, ধরো পরীক্ষাতে প্রশ্ন আসলো হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, যদি ব্রোঞ্জের উল্লেখ না থাকে, যদি এটার উল্লেখ না থাকে, সেক্ষেত্রে অবশ্যই উত্তর দেবে তামা। কিন্তু যদি ব্রোঞ্জের উল্লেখ থাকে, তাহলে কখনোই তামা উত্তর দেবে না, উত্তর হবে ব্রোঞ্জ। যদি এরকম বলা হয় যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা,
তাম্রপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ নাকি মধ্যপ্রস্তর যুগ? তাহলে অবশ্যই তাম্রপ্রস্তর যুগ। কিন্তু যদি অপশন থাকে যে তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা, এই অপশন থাকে, তাহলে অবশ্যই উত্তর হবে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। বোঝাতে পারলাম কি আমি? এটা কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার প্রকৃতি কি রূপ ছিল? নগর ভিত্তিক সভ্যতা। একদম, নগর এটি ভিত্তিক সভ্যতা। নগর ভিত্তিক সভ্যতা ছিল। তাহলে এই ধরনের এরকমই কিন্তু সহজ প্রশ্ন থাকে পরীক্ষাতে, শুধুমাত্র একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকার দরকার, ঠিক আছে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হচ্ছে কবে? 1922 কারণ 1921 তো হয় মনে হয়। হ্যাঁ 1921 হবে এটা অপশন। এটা মহেঞ্জোদারোর দেওয়া হয়েছে উত্তরটা, যার জন্য চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা 1921 হবে। যদি মহেঞ্জোদারো থাকতো তাহলে 1922 হতো। ঠিক আছে, মহেঞ্জোদারো 1922। আচ্ছা, কে আবিষ্কার করছেন বলো? মহেঞ্জোদারো কে আবিষ্কার করছেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পা আবিষ্কার করছেন কে? হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। মানুষের সাথে কোথায় কুকুরের সমাধি পাওয়া গেছে বলো দেখি? লোথালে। লোথাল নাকি রূপার? অপশন 4, অপশন ডি। রূপার নাকি লোথাল, কোনটা? অপশন ডি। অপশন ডি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, রূপার বা রোপার, ঠিক আছে। রয় হস্যও থাকতে পারে, ওকারও থাকতে পারে, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। এটা বলো, সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করছেন? মার্শাল। অপশন 2। মার্শাল, জন মার্শাল। নেক্সট, এটা দেখি কে পারে, কারণ এটা পড়ানো হয়নি। বুরজাহাম কথাটির অর্থ কি? জন্মস্থান, পবিত্র স্থান। জন্মস্থান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় কারখানা পাওয়া গেছে? আমরা যখন স্থানগুলো আলোচনা করছিলাম সেইখানে বলেছি কোনো একটা কারখানার কথা। মালার কারখানা বলেছিলেন। হ্যাঁ, মালার কারখানা কোথায় আছে? মালা কারখানাটা সুরকোট্টা, যেটা এই অপশনে নেই তো। অপশনে নেই। আর আর কোথাও একটা কারখানা পেয়েছি আমরা, সেটি হচ্ছে লোথালেও কারখানা পাওয়া গেছে। ঠিক আছে, লোথালেও আমরা কারখানা পেয়েছি। আচ্ছা, নেক্সট, বিশ্বের প্রাচীন পোতাশ্রয় কোনটি? লোথাল। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার আমদানিকৃত জেট পাথর কোথা থেকে আসতো? আমরা জানি যে সিন্ধু সভ্যতার সাথে বাইরের বিভিন্ন দেশের ব্যবসায়িক যোগাযোগ চলতো, ব্যবসায়িক কারবার চলতো। কোথা থেকে আসতো? মধ্য এশিয়া থেকে আসতো। ঠিক, মধ্য এশিয়া থেকে জেট পাথরের আমদানি হতো। হুম, একদম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা পোড়ামাটির মৃৎপাত্রে রং করত। কি রং করতো? এরকম, এটা কিন্তু আমরা পড়েছি। কি রং করতো দেখি, আইডিয়া করো। না, ধূসর লাল নয়, কালো এবং লাল। লাল কালো ছিল। লাল কালো, ঠিক, লাল কালো রং করতো তারা। আচ্ছা, বলো এটা, সিন্ধু সভ্যতার আয়তন কতটা ছিল? 13 লক্ষ বর্গ কিমি। 13 লক্ষ বর্গ কিলোমিটার। অপশন বি, 13 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক, একদম। আচ্ছা, এই ছিল তাহলে আজকে প্রশ্ন উত্তর আলোচনা এবং ইতিহাসের আলোচনা, হরপ্পা সভ্যতা।
তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের গ্রুপে একটু জানিও, ঠিক আছে? কারণ অনেকেই ক্লাস অ্যাটেন্ড করছে না, তো তোমাদের প্রতি যদি ইন্সপায়ার হয়ে তোমাদের আলোচনায় বা তোমাদের কথায় যদি ইন্সপায়ার হয়ে কেউ যদি ক্লাসে যুক্ত হয়, ঠিক আছে? তো অবশ্যই একটু কমেন্ট করো প্রত্যেকে। আর কেউ কেউ আছে গ্রুপে একটু উল্টোপাল্টা লেখালেখি করছো, ওইগুলো করো না, ঠিক আছে? পড়াশোনার গ্রুপ এবং প্রত্যেকেই বড় হয়েছি, সেগুলো করো না। যতটুকু পড়াশোনা নিয়ে আলোচনা সেইগুলো করো, ঠিক আছে? তাহলে আমরা কমেন্ট ম্যাডাম, বক্সটাও অন রাখতে পারবো। কোচিং সম্পর্কে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলতেছি যে কোচিং সম্পর্কে একটু বলুন তো, মানে কি কোচিং রকম ক্লাস, সম্পর্কে একটু কয়টা বলুন। হবে, কি? আচ্ছা আচ্ছা, দেখুন, টোটালে হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, ঠিক আছে? এবার সেটা 5 দিনও হতে পারে। 5 দিন কোন ক্ষেত্রে হবে, হয়তো সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু 5 দিন হতে পারে ক্লাস। 4 দিন মানে ম্যাক্সিমাম 4 দিনই ক্লাস থাকবে। যে ক্লাসগুলো হবে প্রতিটা ক্লাস ঠিক এখন যেমন ভাবে আপনারা ক্লাসের পর ক্লাসে রেকর্ডেড ভিডিও এবং নোটস পাচ্ছেন, নোটস এক্ষেত্রে আমরা ক্লাস নোটস গুলো দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা পিডিএফ নোটসও পাবেন। আমরা আমাদের অ্যাপে গিয়ে দেখবেন যে এখন যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে এর আগেও বেশ কিছু ডেমো ভিডিও বা ডেমো নোটস দেওয়া আছে, ওই রকম নোটস পাবেন আপনারা, পুরো প্রিন্ট করার যে নোটস, ঠিক আছে? এই নোটস পাবেন, প্রতিটা ক্লাসে রেকর্ডেড পাবেন এবং মক টেস্ট পাবেন। এই যে প্রশ্নোত্তর আলোচনা যেমন আমাদের ক্লাসে হচ্ছে, এই রকম আলোচনাও কিন্তু পরীক্ষা মানে ক্লাসে হবে। প্রশ্নোত্তর আলোচনা হবে, ক্লাস টেস্টও নেওয়া হবে এবং অ্যাপেও আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং অ্যাপের যে পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষাগুলো কিন্তু অল টাইম ওপেন থাকবে, ঠিক আছে? ধরুন সাপোজ 30টা প্রশ্নের জন্য ধরুন 30 মিনিট টাইম, ঠিক আছে, পরীক্ষার। তো এই রকম থাকবে, কিন্তু টাইমের কোনো মানে আপনি সকালেও দিতে পারেন, আপনার যদি রাত 2টোর সময়ও মনে হয় যে আমি পরীক্ষা দেবো, তো আপনি তখনও পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? মানে ওই রকম কোনো টাইম বাউন্ডেশন নেই। আপনার সুবিধা মতো আপনি ভিডিও রেকর্ড গুলোও দেখতে পারবেন, থ্যাংক ইউ। আপনি নোটস গুলোও পড়তে পারবেন, মক টেস্ট গুলোও দিতে পারবেন। আপনাদের কোচিং সেন্টারের নামটা কি, আমি তো জানি না, নতুন। আচ্ছা আচ্ছা, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউট, বিবর্ণ, ঠিক আছে? এবং এই বিবর্ণ কথাটা এডুকেশন। আপনাদেরকে বলতে পারি যে যে ফিজ আমাদের নেওয়া হচ্ছে কোচিং এর জন্য, টোটাল 6 মাসের কোর্স থাকবে, এই ফিজে আপনি কোথাও পাবেন না এই রকম সার্ভিস। নোটস, মক টেস্ট, প্রতিটা পার্টের উপরে ভিডিও ক্লাস, এই রকম আপনি কোথাও পাবেন না। ছ মাস তো ক্লাস হবে না, মানে সম্ভবত মার্চের দিকে মনে হয় পরীক্ষা, এটা হ্যাঁ, ডিসেম্বর দেখুন আমরা জানুয়ারি যারা ফেব্রুয়ারি। ফোন করছে তাদেরকে আমরা বলে দিচ্ছি যে মার্চ নাগাদ পরীক্ষা হতে পারে, যদি না হয় এপ্রিলে হতে পারে। তো এপ্রিল পর্যন্ত আপনারা তো যতদিন পরীক্ষাটা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের কোর্সটা ওপেন থাকবে, ঠিক আছে? এবং ক্লাসও হবে, হ্যাঁ, সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন, ভালো। ঠিক আছে? এই হচ্ছে থাকছে কোর্সটা। ক্লাসের এবার টাইমটা যদি প্রত্যেকদিন, যদি হ্যাঁ হ্যাঁ বলুন। ক্লাসের টাইমটা প্রত্যেকদিন একটু বললে ভালো হতো না? হ্যাঁ, ভালো প্রশ্ন রেখেছো। ম্যাক্সিমাম ক্লাসের টাইমটা হবে রাত 9টা, ঠিক আছে? এবার ঠিক আছে। সেটা হ্যাঁ, সবাই তো এবার একটা প্রফেশনালে যুক্ত, সবাই টিউশন পড়ে, আমরা একদম টিউশন একদম পড়ে, সবাই টিউশন বিভিন্ন পড়ে কাজের সাথে যুক্ত, সেই জন্যই রাতে টাইমটা রাখা হয়েছে, যে যাতে ক্লাস করতে সুবিধা হয়, প্রত্যেকে যাতে ক্লাস অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি যে এখানে দেখুন যে লেখা আছে পিডিএফ নোটস ডাউনলোডেবল। পিডিএফ নোটস কিন্তু ডাউনলোড করা যাবে, ঠিক আছে? ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। ডাউনলোড থাকবে, একাধিক প্র্যাকটিস সেট থাকবে, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, এগুলো তো থাকবে, ঠিক আছে? আর রাত 9টার সময়, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি সপ্তাহে মানে কতগুলো ক্লাস থাকবে? সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, ঠিক আছে? সপ্তাহে 4 দিন। রাত 9টার পরে? 9টার পরে নয়, 9টার পরে নয়, 9টা থাকবে ম্যাক্সিমাম ক্লাস। এবার সেটা কোনো কোনো ক্লাস আপনার 8:30টাও হতে পারে, 8টা 8:30 হয়ে যেতে পারে, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম ক্লাস রাত 9টা থাকবে। ওকে ওকে। হ্যাঁ, কারণ দেখুন বিভিন্ন জন তো বিভিন্ন প্রফেশনে আছেন, এবং রাত্রে যদি ক্লাসটা না হয় তাহলে অনেকেরই ক্লাস করতে একটু প্রবলেমই হয়। দিনের বেলা যদি ক্লাস ফেলি অনেকেই প্রবলেম হয়, কারণ দেখুন বিভিন্ন জন, সব থেকে বড় কথা, অনেকেই টিউশন পড়ান এবং এই টিউশন পড়িয়ে এসে তারা ক্লাস অ্যাটেন্ড করে, ঠিক আছে? এবার স্বাভাবিকভাবেই তাদের একটু রাত হয় ক্লাসে অ্যাটেন্ড করতে। ব্যাচ অ্যাক্সেস করতে পারবো কতদিন পর্যন্ত? ব্যাচ অ্যাক্সেস করতে পারবেন আজকে, এটা হচ্ছে আমরা
এই যে 12 তারিখ পর্যন্ত আপনাদের ক্লাস আছে, রুটিনটা গ্রুপে দেওয়া আছে, সম্ভবত দেখেছেন। আগামীকাল ক্লাস নেই, আগামী পরশু আবার ক্লাস আছে রাত 8টা থেকে। তো যতদিন ক্লাস চলবে এর মধ্যে আপনারা ব্যাচ অ্যাক্সেস করতে পারবেন। অফারটা আমরা 15 তারিখ পর্যন্ত রাখবো ডিসেম্বরের। না না, ঠিক মানে আছে। আমি পেড ব্যাচটা বলছি। হ্যাঁ, পেড ব্যাচের কথা বলছি। ডিসেম্বরে 15 তারিখ পর্যন্ত যে অফার আছে এই অফারটা আমরা রাখবো। এবং আরো একবার বলছি যে যারা এককালীন পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনারা কিছু হয়তো ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে। না না, ওটা তো আপনি মানে ভর্তির ডেটটা বললেন, কিন্তু হ্যাঁ। মানে আমরা অ্যাক্সেস করতে পারবো না, আচ্ছা আচ্ছা, থাকবে কতদিন? সরি ভুল হয়েছে। অ্যাক্সেস করতে পারবেন পরীক্ষা পর্যন্ত। ঠিক আচ্ছা, আছে। পরীক্ষার পরে ডিলিট হয়ে যাবে, তাই তো? 6 মাস পর্যন্ত আমরা বলছি। তো দেখুন, এপ্রিলে যদি পরীক্ষা হয় তাহলে তো আপনার 6 মাস লাগছেই না। ঠিক আছে। তো অ্যাক্সেস 6 মাস থেকে যাবে আপনার। আচ্ছা, ঠিক আছে। হুম হুম হুম। ঠিক আছে। ম্যাম, এবার যদি আপনি কিছু খুব ভালো জানার, ক্লাস করিয়েছেন। মান্থলি কোনো চার্জ লাগবে? টোটাল ফিস হচ্ছে 2999। আপনি প্রথম 999 দিয়ে অ্যাডমিশন নেবেন, তারপরে আপনি নেক্সট মান্থে 1000 এবং তার পরের মাসে 1000। তাহলে এই হচ্ছে আপনার টোটাল 3000 হয়ে যাচ্ছে। তারপর আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, কাউকে কোনো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে। এবং যারা ধরুন এককালীন পেমেন্ট করবে, এবার এককালীন যখন পেমেন্ট করছে তাকে কিন্তু এই টোটাল পরীক্ষা পর্যন্ত আর কোনো পেমেন্ট করতে লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। ম্যাডাম, ম্যাম, আপনি খুব ভালো ক্লাস করিয়েছেন। কনসেশন আছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, সত্যি সত্যি ক্লাসগুলো ভালো হয়েছে একদম। আচ্ছা ম্যাম আচ্ছা, সত্যি খুব ক্লাস ভালো হয়েছে আজ। মানে ঠিক আছে। ওয়ান টাইম ম্যাডাম পেমেন্ট করলে কি কোনো কনসেশন আছে, মানে একটু ছাড় হ্যাঁ আছে, হ্যাঁ, ডিসকাউন্ট আছে? কনসেশন আছে। হ্যাঁ, ওয়ান টাইম পেমেন্ট করলে কনসেশন আছে। ঠিক আছে। এবং আপনারা যে ক্লাসগুলো দেখছেন, যে রেকর্ডেড ক্লাস, যারা ক্লাস আগের ক্লাস করেননি, রেকর্ডেড ক্লাস যারা দেখবেন, সেক্ষেত্রে বলি যে যার যে ক্লাস দেখছেন, অনেক ক্ষেত্রে এরকম হয় কি যে অন্য কোন ইনস্টিটিউট এমন করে, যদিও এরকম ভাবে বলা উচিত নয়, তাও আমি বলছি মানে বোঝার সুবিধার্থে। কেউ কেউ এমন করে কি, বাইরে থেকে টিচার এনে একটা পাবলিক ক্লাস নেওয়ালো, তারপরে গিয়ে পেইড ব্যাচে দেখা যাচ্ছে যে অন্য ক্লাস হচ্ছে। এরকমটা কিন্তু হবে না। একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যে যে স্যার বা ম্যাডাম যে যে পার্টের ক্লাস নিচ্ছেন তিনিই পেইড ব্যাচে ক্লাস নেবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখানে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। বিশেষ করে হ্যাঁ, ম্যাম বলছি যে আজকে যে ক্লাসটা করেন এই ক্লাসের নোটস কোথায় পাবো? নোটসটা আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে বিবর্ণ সার্চ করুন, BBARN বিবর্ণ অ্যাপ ইনস্টল করুন। অ্যাপ ইনস্টল করার পরে আপনি কোর্সে গেলে, আমি ক্লাসের পর একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখবেন যে কিভাবে আপনি অ্যাপ থেকে ইনস্টল করতে পারবেন। মানে অ্যাপ থেকে আপনি নোটস ভিডিও দেখতে পাবেন, আমি একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। বা আমি একটা কাজ করছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে একটু দেখাই। আপনি ওয়েবসাইটের মাধ্যমে, আমি যেহেতু ডেস্কটপে ক্লাস নিচ্ছি, সেহেতু আমি তো এখানে ফোনের যে সিস্টেম সেটা তো দেখাতে পারবো না, তো আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাই। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন, আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, আপনারা যখন অ্যাপ ইনস্টল করবেন তখন আপনাদের এমন একটা পেজ খুলবে এবং ঠিক নিচ পোর্শনে দেখবেন এরকম কোর্সের অপশন দেখাচ্ছে, কোর্স। ঠিক আছে। এই যে এটা যখন পাশে দেখাচ্ছে, ওটা আপনাদের অ্যাপে নিচে দেখাবে। এই যে কোর্সে নেট সেট, তার পাশেই দেখবেন আপার প্রাইমারি আছে। এই আপার প্রাইমারি টেটে যাবেন, গেলে এখানে আরো একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো পার্ট আছে। এবার এই যে পার্টগুলো, এগুলো পেইড ব্যাচে যারা আছেন তাদের খুলবে, কিন্তু এই যারা পেইড ব্যাচে নেই তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সরাসরি এই যে টেট ডেমোতে চলে যাবেন। ডেমোতে গেলে দেখুন এই যে প্রথম যে দুটো পার্ট, আপার প্রাইমারি টেট PDF, এখানে একটা PDF দেওয়া আছে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার নাম ফোন নম্বর দিয়ে লগ ইন করা নেই, সেই জন্য দেখাচ্ছে না। আপনারা যখন অ্যাপ খুলবেন ওখানে নাম এবং ফোন নম্বরটা দেবেন, দিয়ে লগ ইন করবেন। এখানে PDF এ ঠিক এই যে আইকনটা আছে, আইকনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, PDF এর আইকন, বা ভিডিওটা দেখতে চাইলে ভিডিওর আইকন, এই আইকনে ক্লিক করবেন। দেখুন গতদিন যে ক্লাস হয়েছে, শিশু বিজ্ঞান, শিশু মনস্তত্ত্ব, সামাজিকীকরণ, এই ক্লাস, এই নোটস, এই মক টেস্ট, নোটস এবং ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য, এটাও নোটস ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। এর পাশেই মক টেস্ট একটা দেওয়া হবে আপনাদের, ক্লাসগুলো হয়ে যাক তারপর এখানে কিছু কিছু মক টেস্টও আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখুন গতকালকের ক্লাস, যে ইংলিশ ক্লাস হয়েছিল, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তার ক্লাসটা এখানে দেওয়া হয়েছে।
আর আজকে যে ক্লাসটা হচ্ছে এর ক্লাসটা দেখবেন এর পরেই চলে আসবে। আগামীকাল দেখবেন যে এর পরেই নিচে চলে এসছে, এখানে নোটস এবং ভিডিওটা দেখাচ্ছে। যারা ডাউনলোড করতে পারবেন না বা পারছেন না, অ্যাপটা ইনস্টল করুন। অ্যাপটা ইনস্টল করার পরে আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। তো সেই ভিডিওটা দেখবেন, একটু দেখে যদি ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে ফোন করে নেবেন, ঠিক আছে? একদম সরাসরি হোয়াটসঅ্যাপে দেখবেন যে ফোন নম্বর দেওয়া থাকবে। সেই ফোন নম্বর, দুটো ফোন নম্বর দেওয়া আছে, যে কোনো নম্বরে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। অনেক সময় কি হয়, কি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে অনেকের একটু উত্তর দিতে দেরি হয়, কারণ অনেক মেসেজ আসে তো উত্তর দিতে দেরি হয়, তো সেক্ষেত্রে একটু কল করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি একটা ম্যাডাম, কোশ্চেন আছে ম্যাম। কতগুলো ক্লাস হয়ে গেছে? কতগুলো ক্লাস হয়ে গেছে? ক্লাস হচ্ছে দেখুন, 5 তারিখ থেকে আমাদের একটা পেইড ব্যাচ শুরু হওয়ার কথা ছিল। তো অনেকেই ডেমো ক্লাসের কথা বলেছেন, যার জন্য 5 তারিখ থেকে যে পেইড ব্যাচটা শুরু হয়েছে সেই পেইড ব্যাচের সাথেই আপনাদের ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। এই যে ক্লাসগুলো হচ্ছে, যে কটা আমি ফ্রি ক্লাস দেখালাম একটু আগেই, যেটা দেখালাম, এই ক্লাসগুলোই হয়েছে নতুন ব্যাচে, ঠিক আছে? এবং যে ক্লাসগুলো হয়েছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন। যে পুরোনো ক্লাসগুলো পাবেন না বা নোটস পাবেন না এমন কোনো কথা নয়, যে ক্লাসগুলো হয়েছে সবগুলোই পেয়ে যাবেন। মানে হিসাব অনুযায়ী আজকে দিয়ে 4টে ক্লাস হচ্ছে। ম্যাম হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি বললেন 6 মাস হুম ক্লাসটা হুম, অ্যাক্সেস হবে আর হ্যাঁ 3,000 টাকা লাগবে, হ্যাঁ হ্যাঁ। প্রতি মাসে 1,000 করে। তো ওটা প্রতি মাস যদি আমরা 500 করে দিই, দেখুন 530, এরকম কোনো সিস্টেম নেই? দেখুন, প্রথমত 6 মাস আপনার কোর্স লাগবে না, ঠিক আছে? 6 মাস আপনার পরীক্ষা প্রায় 4 থেকে 5 মাসের মাথায় পরীক্ষা, এবং সিলেবাসটা অনেকটা হিউজ সিলেবাস, ঠিক আছে? আর দেখুন, আমি আরো একটা কথা বলি, যে আপনি অন্যান্য কোথাও একটু ইনস্টিটিউটে খোঁজ নিয়ে দেখবেন, মান্থলি পেমেন্টের ব্যবস্থা আপনার কোথাও নেই, ঠিক আছে? তাও আমরা 3টে ইনস্টলমেন্ট করেছি। আপনি যদি কোথাও যদি একটু বেশি ইনস্টলমেন্ট চান, সেক্ষেত্রে আপনার 2টো ইনস্টলমেন্ট দিতে পারে। আমরা 3টে ইনস্টলমেন্ট করেছি, ঠিক আছে? এবার এছাড়া দেখুন, প্রত্যেকটা আলাদা আলাদা টিচার আছেন, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকের আলাদা আলাদা পেমেন্টও আছে। তো প্রত্যেককে পেমেন্টও করতে হয়, ঠিক আছে? তো সুতরাং সম্ভব নয়, হ্যাঁ, কারণ প্রত্যেকেই পড়াশুনো করেন বা নিজেরাও কাজকর্ম করেন, আপনারাও জানেন, ঠিক আছে? তো এক্ষেত্রে ওটা সম্ভব হবে না। 3টে ইনস্টলমেন্টই থাকবে, মানে তাছাড়া আর বেশি ইনস্টলমেন্ট সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। আর যদি কারোর কিছু বলার আছে, আর কিছু? আচ্ছা, কেউ এসএমএস করছেন, ম্যাম কখন আপার প্রাইমারি হবে? আচ্ছা, আপার প্রাইমারি পরীক্ষাটা হওয়ার চান্স আছে মার্চের লাস্ট অথবা এপ্রিলের শুরু, ঠিক আছে? তো এই টাইম পিরিয়ডের মধ্যে হয়তো পরীক্ষাটা হতে পারে। এই গ্রুপ সিডির যে ফর্ম ফিল আপ ইত্যাদি চলছে, এগুলো শেষ হয়ে গেলেই হয়তো আপার প্রাইমারিটা শুরু হবে, ঠিক আছে? একটা অনুমান নিয়ে করা হচ্ছে। তো এরকম টাইম পিরিয়ডে পরীক্ষাটা হতে পারে। খুব সুন্দর হয়েছে ক্লাস। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লাস তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ? আর যদি ক্লাস কেমন লাগলো একটু বললাম আবারও, যে গ্রুপে একটু মেসেজ করবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপার প্রাইমারি নোটিফিকেশন তাহলে কখন দিতে পারে মনে হচ্ছে? আপার প্রাইমারি নোটিফিকেশন এখনো আসেনি। এই গ্রুপ সিডির যে ফর্ম ফিল আপ চলছে, এখনো মনে হয় গ্রুপ সিডির মনে হয় আবার টাইম বাড়িয়েছে, সম্ভবত 8 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। এটার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে আশা করা যাচ্ছে নোটিফিকেশন একটা চলে আসবে। আপনি গ্রুপে যদি ম্যাডাম, ওই থাকেন, 8 তারিখ ছিল, নোটিফিকেশন ওটা আসলে 12 আমরা তারিখ গ্রুপে করে জানিয়ে দেয়। দেবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। ম্যাডাম 8 তারিখ তো আজকে কি শেষ ডেট? হ্যাঁ হ্যাঁ, 12 আজকেই তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 তারিখ আজকেই সম্ভবত শেষ ডেট। না, এক্সটেন্ড করেছে ম্যাডাম। জানুয়ারিতে জানাবে এক্সটেন্ড নোটিফিকেশন? করে 3 তারিখ ছিল, ওটা মনে 12 হয় 8 তারিখ তারিখ করেছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার লাস্ট নোটিফিকেশন আর দেখা আজকে হয়নি। 12 তারিখ ম্যাডাম 12 তারিখ পর্যন্ত করেছে লাস্ট। আচ্ছা আচ্ছা, 12 তারিখ করেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে হয়তো আজকে লাস্ট extend করেছে। নোটিফিকেশনটা আমার দেখা হয়নি। যাই হোক, তাহলে 12 তারিখ পর্যন্ত যদি করে থাকে তাহলে এখনো 4 দিন সময় আছে। হ্যাঁ, তাহলে ম্যাম একটা জিজ্ঞাসা ছিল। হুম হুম হুম, বলুন। বলছিলাম যে ম্যাম আজকে তো আপনি হচ্ছে ইতিহাসটা হচ্ছে করালেন, তো হ্যাঁ বাকি যে হচ্ছে পলিটি রয়েছে, তারপরে জিওগ্রাফি রয়েছে, হ্যাঁ, এর জন্য কি হচ্ছে আলাদা স্যার ম্যাম থাকবেন? সেরকম থাকবেন, ঠিক আছে? যে যে বিষয়ে পড়াবেন, যে বিষয়ে এক্সপার্ট হবেন, তিনি সেই বিষয়ে পড়াবেন। আপনি শুধু ইতিহাসটাই নেবেন? আমি ইতিহাস করাবো, আরো কিছু কিছু পাঠ করাবো আমি, আরো বাংলার কিছু পাঠ করাবো, ভূগোলেরও কিছু পাঠ করাবো, ঠিক আছে?
কিছু কিছু পার্ট আমিও করাবো, মানে ইতিহাস পুরোটা করাচ্ছি, সঙ্গে ভূগোলটাও সম্ভবত আমিই করাবো। ম্যাডাম আর- সায়েন্সের হুম, ফ্যাকাল্টি আছে তো? হ্যাঁ, সায়েন্সের জন্য ফ্যাকাল্টি আছে। সায়েন্সের গতদিন একটা ক্লাস হয়ে গেছে এবং আগামী পরশু একটা ক্লাস আছে সায়েন্সের, ঠিক আছে? সায়েন্সের আগামী পরশু একটা ক্লাস আছে। যারা সায়েন্সের সম্ভবত আজকেও যেহেতু আজকে আর্টস এর ক্লাস ছিল, আজকেও সায়েন্সের নেই, তো যদি কেউ কারোর বন্ধু বান্ধব থাকে সায়েন্সের তো বলবেন, আগামী পরশু ক্লাস আছে সায়েন্সের। আর তারপরে আবার লাস্ট 12 তারিখ ক্লাস আছে বাংলা। বাংলা হ্যাঁ, বাংলা 12 তারিখে দিদি 12 তারিখে বাংলা। হ্যাঁ 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 12 তারিখে ক্লাস আছে বাংলা, তো অবশ্যই প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করবেন, আশা করছি ভালো যেটা লাগবে ক্লাস। বললেন যে ডিসেম্বর হ্যাঁ গ্রুপ সি ওটার মানে ইয়েটা শেষ হয়ে গেলে ফর্ম ফিল আপটা, তারপরে এই আপার প্রাইমারি নোটিফিকেশন হ্যাঁ 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 সেরকম একটা সম্ভাবনা আছে, হ্যাঁ তারপর নোটিফিকেশন আসবে। হতে পারে নাকি? ম্যাম যে ওই যে একটা যে হচ্ছে সিটেট রয়েছে সেই সিটেটটাও কি ম্যাম হচ্ছে আপার প্রাইমারি সিলেবাসের সঙ্গে কি একই? না 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 ওটা আলাদা, ওটা আলাদা, সিটেট আলাদা, ঠিক আছে? আবার প্রাইমারি টেট আলাদা, সিটেট আলাদা। আপার প্রাইমারি সিটেটের পেপার 2টা। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, গুড নাইট প্রত্যেককে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। গুড গুড নাইট ম্যাম, থ্যাংক Good ইউ। night.